আপনি এমনটা কেন করলেন? কেন না বলে হারিয়ে গেলেন? কেন 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 আমাকে কিছুই বললেন না? এইভাবে কেউ একজন আমাকে বলতেছে, কিন্তু কেন বলতেছে এটা আপনাদের বুঝতে হলে ফিরে যেতে হবে আজ থেকে 10 বছর আগে। 10 বছর পরে ইতালি থেকে বাড়ি ফিরলাম। নিজের ছাদে একটি চেয়ারে হাতে কফি নিয়ে বসে আছি। 3 তলা বিশিষ্ট বাড়ি আমার। পাশে রয়েছে একটি ডুপ্লেক্স সিস্টেম বাড়ি। আমার দৃষ্টিটা ওই বিল্ডিংয়ের ছাদের উপরে। হুট করে ফিরে গেলাম আজ থেকে 10 বছর আগে, সেই সময়টাতে। এই বাড়ির মালিকের একটা মেয়ে ছিল, যার নাম উপমা। হ্যাঁ, আমার উপমা। আমি তখন ইন্টারে পড়াশোনা করি, আর ও তখন ক্লাস 10-এ। ও আমার বাড়ির রাস্তার উপর দিয়ে স্কুলে যাতায়াত করত। আমি ওকে একটা পলক দেখার জন্য আমার বাসার সামনের রাস্তায় বসে থাকতাম, আবার কখনো দাঁড়িয়ে থাকতাম। ধনী পরিবারের মেয়ে, তাই সাহস করে কিছুই বলতে পারতাম না। তখন ওদের ডুপ্লেক্স বাড়ি ছিল, আর আমার পুরনো একটি টিনের ঘর। কথায় আছে না, বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতো। ওদের সমাজে যথেষ্ট পরিমাণে সুনাম রয়েছে, আর আমাদের এই সমাজে ঠিকভাবে কেউ চিনতই না। বিকালে ও ছাদে আসতো। আমি বন্ধুর সাথে আড্ডা দিতে না বের হয়ে ওই রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, আর অপেক্ষায় করতাম সে কখন আসবে আর তাকে একটা পলক দেখতে পারবো। দিনের পর দিন, মাসের পর মাস এইভাবেই পার হতো, কিন্তু আর কিছুই বলা হতো না। টেবিলে বসে থেকে তাকে ভেবে ভেবে কত চিঠি যে লিখেছি, কিন্তু তার দেওয়া হয়নি। তাকে ভেবে ভেবে যে কত রাত না ঘুমিয়ে থেকেছি, তার আর হিসাব নেই। 2টা বছর এইভাবেই চলতে থাকে। ওরে যে এত ভালোবাসতাম, আমি যে একটা দিন ওরে না দেখলে পাগল হয়ে যেতাম। ও যদি কোথাও বেড়াতেও যেত, আমি যেইভাবেই হোক একটা পলক দূর থেকেই দেখে আসতাম। অবশ্যই এই বিষয়গুলো ওর চোখেই পড়ত। ওরে না আমার প্রতি কখনো বিরক্ততা দেখিনি, আবার পজিটিভ কোনো ইঙ্গিতও পাইনি। এরপরে আমার যখন ইন্টার শেষ হয়ে যাবে, ও তখন ইন্টারে পড়তো। হঠাৎ করেই যেন এক কালো মেঘ এসে উপস্থিত হলো আমাদের এই এক পক্ষ ভালোবাসার মাঝে। ওদেরই এক রিলেটিভের ছেলে পলিটিশিয়ান ছিল, বাবারও অনেক টাকা ছিল। বলতে পারেন এক কথায় টাকার অভাব নাই ওই ছেলের। তার উপরে রাজনীতি ক্ষমতা তো ছিলই। আমি যখন সব জানতে পারি, আমার না তখন কিছুই করা ছিল না। প্রথমত ওই ছেলের কাছে নিজেকে অনেক তুচ্ছ মনে হচ্ছিল, কারণ ওই ছেলের টাকার কাছে আমি কিছুই না। তার উপরে উপমার পরিবারের কাছেও আমি কিছুই না। আবার এমনও না যে উপমা আমাকে ভালোবাসে। কি করব না করব কিছুই বুঝতে পারতেছি না। শুধু পাগলের মতো হাউমাউ করে কান্না করতেছিলাম। অতঃপর ওই ছেলের সাথে তার বিয়ে হয়ে যায়। প্রতিবেশী হিসাবে বিয়েতে দাওয়াতও পেয়েছি, কিন্তু আমি যাইনি। বয়সটা হয়তো কম ছিল, কিন্তু ভালোবাসার তীব্রতা ভয়ানক ছিল। ওর যখন বাসর ঘর হয়, তখন আমি দূরে একটি ফাঁকা জায়গায় যেয়ে পাগলের মতো কান্না করি। ওই দিন রাতে আর বাসায় ফিরিনি। মনের ভিতরে একটি জেদ তৈরি হলো যে আজকে আর্থিক দুর্বলতার কারণে ভালোবাসাটা প্রকাশই করতে পারলাম না। 2 হাত দিয়ে মাটিতে আঁকড়ে ধরলাম, আর নিজেই নিজের কাছে শপথ করলাম, আমি একদিন এত টাকা কামাবো যে সবাই আমাকে দেখে হিমশিম খাবে। এরপরে বাসায় এসে বাবা মায়ের পায়ে ধরে লিবিয়া থেকে ইটালি যাওয়ার সুযোগ চাইলাম। অনেক করে বোঝানোর পরে বাবা রাজি হলো। বিলে থাকা জমি বিক্রি করে আমাকে লিবিয়া পাঠানো হলো। খুব কষ্ট করে ইটালি পৌঁছালাম। অতঃপর সব চিন্তা ফেলে রেখে ইচ্ছে মতো কাজ করলাম। যখন যেটা পেয়েছি তখন সেটাই করেছি। কাজের ফাঁকেও ওভারটাইম করেছি। আলহামদুলিল্লাহ, অতি দ্রুত ইটালির ভাষা শিখে নেই। অতএব নিজের পরিশ্রম ও শিক্ষাকে কাজে লাগিয়ে 3 বছর না যেতেই নিজেই একটি রেস্টুরেন্ট খুলে নেই। 7 বছর যেতে না যেতেই আমার এখন ইটালিতে ভিআইপি 3টা রেস্টুরেন্ট এবং বিজনেস রয়েছে। মাসে কোটি টাকা বেতন এখন আমি কর্মচারীদেরই দেই। ইটালিতে আসা 10 বছর পূরণ হলো। এর মধ্যে আমি ঠিকভাবে পরিবারের সাথে কথা বলিনি। দেশে কি হয়েছে না হয়েছে কোনো চিন্তাই মাথায় নেই। বাংলাদেশে এখন আমার 4টা বাড়ি। কানিতে কানিতে এখন জমি আমার। একটা 3 প্লেস বাড়ি করেছি উপমার বাড়ির পাশেই। এক কথায় বলতে গেলে উপমা যাকে বিয়ে করেছে সে আমার ধারে কাছে আসারও যোগ্যতা রাখে না। ওর বাবা তো দূরে থাক। তবে হ্যাঁ, উপমাকে হারানো জেদ আমাকে এই জায়গায় নিয়ে এসে এটাই শিখিয়ে দিয়েছে যে একটা পুরুষ ইচ্ছের শক্তিকে প্রয়োগ করলেই সাকসেসফুল হতে পারে।
আজ আমার সব কিছু রয়েছে, শুধু উপমা নেই। 10 বছর পরে বর্তমানে ফিরে আসলাম। কফি খেতে খেতে আমি এগুলাই ভাবতেছিলাম, উপমার বাড়ির ছাদের দিকে তাকিয়ে থেকে। হুট করে কেউ একজন ছাদে এসে প্রবেশ করলো। কফিটা মুখে নিয়ে চুমুক দেব এমনটা অবস্থায় আমি কফিটা মুখে না নিয়ে ওই ছাদের দিকে ভালোভাবে তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলাম কে সে। তার চোখে চোখ পড়তে বুঝতে আর বাকি রইল না, এ তো সে, আমার উপমা। আগের মতোই দেখতে সুন্দর রয়েছে, মাজা পরিমাণ চুল, চেহারা দিকে তাকালে মনে হবে রক্ত গোলাপ। আমি চেয়ার থেকে উঠে ধীর পায়ে ছাদের কিনারে এসে গ্রিলে হাত রেখে দাঁড়ালাম। উপমা আমাকে দেখে সেও ধীর পায়ে তার ছাদের কিনারে এসে দাঁড়ালো। আমি একটু অবাক হয়ে তাকিয়ে দেখছি সে এই প্রথম নিচ থেকে আমার নিকটে আসতেছে। আমি চুপচাপ তাকিয়ে তাকিয়ে শুধু দেখছিলাম, বোঝার চেষ্টা করছিলাম সে কি আমাকে কিছু বলবে। সে এসে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে আছে, আমিও তাকিয়ে আছি। 10 বছর পর তাকে দেখে আমার চোখে অশ্রু ঝরে পড়ছে। অবাক করার বিষয় হলো, আমি যখন ওরে দেখছিলাম তখন ওর চোখে অশ্রু ছিল। হুট করে দেখলাম ও কিছু একটা বলতে চাচ্ছে। আপনি এমনটা কেন করলেন? কেন না বলে হারিয়ে গেলেন? কেন? কেন আমাকে কিছুই বললেন না? আমি কি উত্তর দেব বুঝতে পারছিলাম না। ও এমন কিছু বলবে এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, আর না আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম। কেন এত মায়া লাগিয়ে হারিয়ে গেলেন? কেন এমন করলেন? কেন আমার জন্য এত পাগলামি করে আমাকে রেখেই চলে গেলেন? আপনি কি জানেন, আপনি আমাকে দেখার জন্য যখন আমার রাস্তায় দাঁড়িয়ে থাকতেন আমার কত যে ভালো লাগতো? আপনি কি জানেন, আমি কোথাও বেড়াতে গেলে আপনি সেখানেও একটা পলক আমাকে দেখে আসতেন। আমার যে কত ভালো লাগতো আপনি কি সেটা জানেন? আরে আমি তো মেয়ে মানুষ, কিছুই বলতে পারছিলাম না। আপনি তো পুরুষ মানুষ, আপনি কেন বলতে পারলেন না? আমি ভয় পেয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কিভাবে কি বলবো। কোথায় তোমার পরিবার, কোথায় আমার পরিবার? তোমাকে যে বিয়ে করবে তখন তার কি অবস্থা ছিল, আর আমার কি অবস্থা ছিল? কিভাবে বলতাম তোমার পরিবার মেনে নিত? আবার তুমি না কি ভাবো, যদি তুমি অপমান করে দাও, সেই অপমান হয়তো নিতে পারবো না। তাই ভাবতাম অপমান না নিয়ে যত পারি তোমাকে দেখে যাই। অপমান করে ফেললে হয়তো এতটুকু আর দেখার সুযোগ পেতাম না। তাই সব কিছু মিলিয়ে তোমাকে বলার মতো কোনো অবস্থা আমার ছিল না। আপনি সাহস করে একটাবার আমাকে বলে তো দেখতেন। আমার পরিবার হয়তো মেনে নিত না, কিন্তু আমি তো মেনে নিতে পারতাম। দরকার হলে আমরা দূরে কোথাও হারিয়ে যেতাম। একটাবার বলে তো দেখতেন, তাহলে এই 10টা বছর আমার তো নরকের মতো সময় পার করতে হতো না। নরকের মতো সময় কেন পার করবে? তোমার তো ভালোই থাকার কথা। ওই ছেলের তো আর টাকা পয়সা কম না। পরে তোমার হাজবেন্ড এখন কি করে? আমি তাকে ডিভোর্স দিয়ে দিয়েছি। কেন? টাকা পয়সায় কখনো সুখ মেলে না। মা বাবা যখন আমাকে বিয়ে দিয়ে দিবে তখন আমি আপনাকে অনেক বেশি মিস করছিলাম, কিন্তু আমি মেয়ে মানুষ তো কিছুই বলতে পারছি না। তাই সহ্য করে এই বিয়েতে রাজি হই। ছেলের টাকা থাকতে পারে, কিন্তু নেশাখোর। আরও অনেক বেশি খারাপ ছিল। আমি ছাড়াও তার অন্য মেয়ের প্রতি নেশা, তার উপরে প্রতিদিন আপনাকে মনে করা। সব কিছু মিলিয়ে সংসার জীবনটা আমার নরক হয়ে আসে। তাই বাবা মাকে বলে বুঝিয়ে বিয়ের 1 মাস যেতেই তার কাছ থেকে আমি চলে আসি। একটা পর্যায়ে আমাদের ডিভোর্স হয়। জানেন, কত পাগলের মতো আপনাকে অনলাইনে খুঁজেছি, কিন্তু কোনোভাবেই পাইনি। আপনার পরিবারের কাছেও গিয়েছিলাম, কিন্তু আপনার কথা তারা কেউ বলেনি। কি বলো? এত কিছু হয়ে গেল আমি কিছুই জানি না? হয়তোবা আমার পরিবারই চায়নি, তারা চালাকি করে সব কিছু গোপন রেখেছে। কারণ তোমার এগুলো শুনতে পেলে হয়তো আমি বিদেশ থেকে চলে আসতাম। তাই তাহলে তুমি নতুন করে এখনো বিয়ে করনি কেন? যাকে ভেবে ডিভোর্স দিয়েছি তাকে রেখে অন্য কাউকে বিয়ে করব কিভাবে? আমার বিশ্বাস ছিল আপনি একদিন ফিরে আসবেন। এই যে দেখেন, এই মেয়েটাকে একদম আগের মতোই। আপনি জানেন 10টা বছর আমি কিভাবে কাটিয়েছি, কত অপেক্ষায় ছিলাম আপনার। উপমার এই কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। বাচ্চারা যেভাবে কান্না করলে চোখ থেকে পানি বের হয়, ঠিক তেমনই ঝরঝর করে পানি বের হচ্ছে। ঠোঁটগুলো কাঁপছে, কিছুই বলতে পারছি না। আপনি কি আমাকে এখনো ভালোবাসেন? হ্যাঁ, অনেক, ঠিক সেই আগের মতোই। তাহলে কি এই মেয়েটাকে আপনার বউ হওয়ার সুযোগ দেওয়া যায়?
আমি চুপ হয়ে গেলাম। একটা মেয়ে কতটা ভালোবাসলেই 10টা বছর ওয়েট করতে পারে। আর ওর তো কোনো ভুল ছিল না। অতীতের কিছু নিয়ে যেটা হয়েছে সেটা সত্যি একটি দুর্ভাগ্য, যেটা আমারই দোষ ছিল। ওকে আমি ভীষণ ভালোবাসি, তাই ও যেমনই হোক না কেন আমি ওকেই চাই, ওকেই বিয়ে করতে চাই। আর কোনো কিছু চিন্তা না করেই ওকে বলে দিলাম, হ্যাঁ অবশ্যই, অবশ্যই তোমাকে বিয়ে করব। তাহলে আপনি আমার বাসায় আসেন, আমার বাবার সাথে কথা বলে যান। বাকি যা বোঝানো লাগে আমার পরিবারকে আমি বুঝাবো। অতঃপর আমি তাদের বাসায় গেলাম এবং পারিবারিকভাবে আমাদের বিয়ে হবে। যদিও এখন আমার পরিবার মানতে চায়নি, কিন্তু আমি বিষয়টা রাজি করিয়েছি যে আমার ভালো থাকা শুধু তাকে ঘিরেই। দ্বিতীয় কোনো মেয়ে আমার জীবনে আসলে আমি হ্যাপি হব না। শেষমেশ ধুমধাম করে আমাদের বিয়ে হয়। পুরো এলাকার মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই। বিশাল এক অনুষ্ঠান। আজ বাসর রাত। আমি রুমে প্রবেশ করব। রুমে প্রবেশ করতেই ও উঠে এসে আমার পা ধরে সালাম করলো। আমি ওরে উঠিয়ে কপালে একটা চুম্বন করে বুকে জড়িয়ে নিলাম, খুব শক্ত করে। আর চোখ থেকে পানি ঝরছিল। আর ভাবতেছিলাম, ভালোবাসা হয়তো এমনটাই হয়। সত্যিকারের ভালোবাসা কখনই হারিয়ে যায় না। যদি ভালোবাসা ভালোবাসার মতোই হয়, তাহলে আপনি শিওর থাকেন ভালোবাসার মধ্যে পূর্ণতা পাবেনই, হয়তো আগে নয়তোবা পরে।